নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, আখড়াইয়ের দিঘি। পুরো গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের গল্প, আখড়াইয়ের দিঘি। লেখক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কয়েক বৎসর পরপর আজন্মার উপর সে বৎসর নিদারুণ অনাবৃষ্টিতে দেশটা যেন জ্বলে গেল। বৈশাখের প্রারম্ভেই অন্যাভাবে দেশময় হাহাকার উঠল। রাজ্য সরকার পর্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। সত্যিই দুর্ভিক্ষ হয়েছে কিনা তদন্তের জন্য আজ কর্মচারী মহলে ছোটাছুটি পড়ে গেল। তদন্তে কান্দি সাব ডিভিশনের কয়েকটা থানার ভার নিয়ে ঘুরছিলেন রজতবাবু এসপি, সুরেশবাবু ডেপুটি আর রমেন্দ্রবাবু কোঅপারেটিভ ইন্সপেক্টর। কালের সুপ্রশস্ত বাদশাহী সড়কটা ভেঙে চুরে গোপথের মতো মানুষের অব্যবহার্য হয়ে উঠেছিল। উপরে ডিস্ট্রিক্ট বোর্ডের ঠিকাদার মাটির ঢেলা বিছিয়ে পথটিকে দুর্গম করে তুলেছিলেন। কোনো রকমে তিনজনে একপাশের পায়ে চলা পথরেখার উপর দিয়ে বাইসাইকেল ঠেলে চলছিলেন। বৈশাখ মাসের অপরাহ্ন বেলা, দগ্ধ আকাশখানা ধুলাচ্ছন্ন ধূসর হয়ে উঠেছে। কোথাও কণা মাত্র মেঘের লেশ নেই। করে গরম বাতাস পৃথিবীর বুকের রস পর্যন্ত শোষণ করে নিচ্ছে। একখানা গ্রাম পার হয়ে সম্মুখে এক বিস্তীর্ণ প্রান্তর এসে পড়ল। ও প্রান্তের গ্রামের চিহ্ন এ প্রান্ত থেকে দৃষ্টিতে ধরা দেয় না। দক্ষিণে বামে শস্যহীন মাঠ ধুধু করছে। গ্রামের চিহ্ন বহু দূরে দিগ্বলয়ের কালের ছাপের মতো বোধ হচ্ছিল। রজতবাবু চলছিলেন সর্বাগ্রে। তিনি ডেকে বললেন, নামছি আমি, আপনারা ঘাড়ের ওপর এসে পড়বেন না যেন। তিনজনেই বাইসাইকেল থেকে নেমে পড়লেন। সঙ্গীরা কোনো প্রশ্ন করবার পূর্বেই তিনি বললেন, ওই মশাই, সামনে গ্রামের চিহ্ন দেখা যায় না, এদিকে দিবা যে অবসান প্রায়। রমেন্দ্রবাবু কোমরে ঝুলানো বাইনোকুলারটা চোখের উপর ধরে বললেন, দেখা যাচ্ছে গ্রাম, কিন্তু অনেক দূরে, অন্তত 5-6 মাইল হবে। রজতবাবু রিস্ট ওয়াচটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 6:45, এখনো আধ ঘন্টা 3/4 দিনের আলো পাওয়া যাবে, কিন্তু এদিকে যে বুক মরুভূমি হয়ে উঠল মশাই। আমার ওয়াটার ব্যাগে তো এক বিন্দু জল আর নেই, আপনাদের অবস্থা কি? রমেন্দ্রবাবু বললেন, আমারও তাই। সুরেশবাবু, আপনার অবস্থা কি? আপনি যে কথাও বলেন না, দৃষ্টিটা বাস্তব জগতে বেশ আবদ্ধ নয় যেন, ব্যাপার কি বলুন তো? সুরেশবাবু হেসে বললেন, সত্যিই বর্তমান জগতে ঠিক মনটা নিবদ্ধ ছিল না, অনেক দূর অতীতের কথা ভাবছিলাম আমি। রজতবাবু সাগ্রহে বলে উঠলেন, অতীত যখন তখন ইন্টারেস্টিং নিশ্চয়ই, চাই কি রোম্যান্টিকও হতে পারে। তৃষ্ণা নিবারণের জন্য আর ভাবতে হবে না, উঠে পড়ুন গাড়িতে। গাড়ি চলতে চলতেই আপনি গল্প শুরু করুন, আমরা শুনে যাই। কিন্তু এই 4-5 মাইল পথ কভার করবার মতো গল্পের খোরাক হওয়া চাই মশাই। সুরেশবাবু আপনার জলাধারটি খুলে এগিয়ে দিয়ে বললেন, আমার এখনো জল আছে, জল পান করুন, একটু সুস্থ হন আগে। জল পানান্তে সুরেশবাবুকে সর্বাগ্রে স্থান দিয়ে রজতবাবু বললেন, আপনি কথক, আপনাকে আগে যেতে হবে। কোলে গাড়িতে চড়ে বসলেন। সুরেশবাবু বললেন, আপনাদের জলের চিন্তার কথা শুনে আমার কথাটা মনে পড়ল। পিছন থেকে রমেন্দ্রবাবু হেঁকে বললেন, দাঁড়ান মশাই, দাঁড়ান। বাহ, আমাকে বাদ দিয়ে গল্প চলবে কি করে? বেশ, এইবার কি বলছিলেন বলুন, একটু উচ্চ কণ্ঠে বলবেন কিন্তু। সুরেশবাবু বললেন, যে রাস্তাটায় চলেছি আমরা, এ রাস্তাটার নাম জানেন? এইটে অতীতের সেই বিখ্যাত বাদশাহী সড়ক। এ রাস্তায় কোনো পথিক কোনোদিন জলের জন্য চিন্তা করেনি,
ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ এ পথের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নির্মিত হয়েছিল। দিঘিগুলো এখনো আছে। বাধা দিয়ে রজতবাবু প্রশ্ন করলেন, ডাক অন্তর মসজিদ ব্যাপারটা কি মশাই? ডাক অন্তর মসজিদ অর্থ হচ্ছে এক মসজিদের আজানের শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর বাদ দিয়ে আরেকটি মসজিদ তৈরি হয়েছিল। এক মসজিদের আজান ধ্বনি অপর এক মসজিদ থেকে শোনা যেত। দেশ দেশান্তর ব্যাপী এই সুদীর্ঘ পথখানির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজান ধ্বনি ধ্বনিত হয়ে উঠত। ওই ওই দেখুন, পাশের ওই যে ইটের স্তূপ, ওটি একটি মসজিদ ছিল, আর প্রতি ক্রোশে একটি দিঘি আছে। তাই বলছিলাম, এ রাস্তায় কেউ কখনো জলের ভাবনা ভাবেনি। রমেন্দ্রবাবু বললেন, বাদশাহী সড়ক যখন, তখন কোনো বাদশাহের কীর্তি নিশ্চয়। ঠিক বুঝতে পারা যায় না, ঐতিহাসিকরা বলতে পারেন। তবে এ বিষয়ে সুন্দর একটা কিংবদন্তি এদেশে প্রচলিত আছে। শোনা যায় নাকি কোনো বাদশাহ বা নবাব দিগ্বিজয় করে ফেরার মুখে এক সিদ্ধ ফকিরের দর্শন পান। সেই ফকির অদৃষ্ট গণনা করে বলেন, রাজধানীতে পৌঁছেই তুমি মারা যাবে। বাদশাহ তখন ফকিরকে ধরলেন, এর প্রতিকার করে দিতে হবে। ফকির হেসে বললেন, প্রতিকার? মৃত্যুর গতিরোধ করা কি আমার ক্ষমতা? বাদশাহও ছাড়েন না। তখন ফকির বললেন, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে এক রাজপথ তৈরি করতে করতে যাও তোমার রাজধানী পর্যন্ত। তার পাশে ক্রোশ অন্তর দিঘি আর ডাক অন্তর মসজিদ তৈরি করো। সুরেশবাবু নীরব হলেন। রজতবাবু ব্যগ্রভাবে প্রশ্ন করে উঠলেন, তারপর তারপর মশাই? হেসে সুরেশবাবু বললেন, তারপর বুঝুন না কি হলো। বাদশাহ রাজধানী পৌঁছেই মারা গেলেন। কিন্তু কতদিন তিনি বাঁচলেন অনুমান করুন। এই পথ, এই সব দিঘি, এত মসজিদ তৈরি করতে যতদিন লাগে ততদিন তিনি বেঁচে ছিলেন। রজতবাবু বললেন, হামবাগ! বাদশাহটি একটি ইডিয়েট ছিলেন বলতে হবে। তিনি তো পথটা শেষ না করলেই পারতেন, আজও তিনি বেঁচে থাকতেন। রমেন্দ্রবাবু গাড়ি থেকে নামবার উদ্যোগ করে বললেন, মশাই, এ পথের ধুলো আমি খানিকটা নিয়ে যাব, আর মসজিদের একখানা ইট। সুরেশবাবু বললেন, আর একটা কথা শুনুন তারপরে, পথ তো ফুরিয়ে যায়নি আপনার। রজতবাবু তাগাদা দিলেন, সেটা আবার কি? এ দেশে একটা প্রবচন আছে, সেটার সঙ্গে আপনার পরিচয় থাকা সম্ভব। পুলিশ রিপোর্টে সেটা আছে। রমেন্দ্রবাবু অসহিষ্ণু হয়ে বললেন, যাক মশাই, পুলিশ রিপোর্ট, কথাটা বলুন তো আপনি। তাড়া দেবেন না মশাই, গল্পের রস নষ্ট হবে। কথাটা হচ্ছে আখড়াইয়ের দিঘির মাটি, বাহাদুরপুরের লাঠি, কুলির ঘাঁটি, এই তিনের যোগাযোগে এখানে শত শত নরহত্যা হয়ে গেছে। রাত্রে এ পথে পথিক চলতো না ভয়ে। বাহাদুরপুরে বিখ্যাত লাঠিয়ালের বাস। কুলির ঘাঁটিতে তারা রাত্রে এই পথের উপর নরহত্যা করত, আর সেই সব মৃতদেহ গোপনে সমাহিত করত আখড়াইয়ের দিঘির গর্ভে। রজতবাবু বলে উঠলেন, ও তাই নাকি, এই সেই জায়গা? সুরেশবাবু উত্তর দিলেন, তার কাছাকাছি এসেছি আমরা। সুরেশবাবু বললেন, কোনো পুজোর আগে চৌকিদার রাখবার ব্যবস্থা আছে? আর তার দরকার নেই বোধহয়, এখন এরা শাসন মেনে নিয়েছে। রমেন্দ্রবাবুর গাড়িখানা এই সময় একটা গর্তে পড়ে লাফিয়ে উঠে পড়ে গেল। রমেন্দ্রবাবু লাফ দিয়ে কোনো রকমে আত্মরক্ষা করলেন। সকলেই গাড়ি থেকে নেমে এগিয়ে আসলেন। গাড়িখানা তুলে রমেন্দ্রবাবু বললেন, যন্ত্র বিকল, এখন ইনি আমার ঘাড়ে চেপে যাবার মতলব করছেন। একখানা চাকা ধাক্কায় বেঁকে টাল হয়ে গেছে, আমাদের হাতের মেরামতির বাইরে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠছিল। রজতবাবু অস্পষ্ট সম্মুখের দিকে চেয়ে বললেন, এ যে মহা বিপদ হলো সুরেশবাবু, কি করা যায়? এসে সুরেশবাবু বললেন, পার্শ্বে বিশ্রাম, মালপত্র নিয়ে পেছনের গোজান না এলে উপায় তো বিশেষ দেখছি নে। নিজেকে বিপদের হেতু ভেবে রমেন্দ্রবাবু একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তখন গাড়িখানা নিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। রজতবাবু বললেন, তুলুন মশাই বাহনকে, একটা বিশ্রামের উপযুক্ত স্থান নেওয়া যাক।
বাইসাইকেলে ঝুলানো ব্যাগ থেকে টর্চ বের করে সুরেশবাবু সেটার চাবি টিপলেন। তীব্র আলোক রেখায় সম্মুখের প্রান্তর আলোকিত হয়ে উঠল। অদূরে একটা মাটির উঁচু স্তূপ দেখে সুরেশবাবু বললেন, এই যে সম্মুখেই বোধহয় আখড়াইয়ের দিঘি, চলুন ওরই বাধাঘাটে বসা যাবে। রজতবাবু বললেন, হ্যাঁ, অতীত যুগের কত শত হতভাগ্য পথিকের প্রেতাত্মার সঙ্গে সুখ দুঃখের কথাবার্তাই অতি উত্তম হবে। এতক্ষণে হেসে রজতবাবু কথা বললেন, আর বাহাদুরপুরের একখানা লাঠির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, সে উত্তমের পরে অযোগ্য মধ্যম হবে না, কি বলেন? কোমরে বাঁধা পিস্তলটায় হাত দিয়ে রজতবাবু বললেন, তাতে রাজি আছি। প্রকাণ্ড দিঘিটা অন্ধকারের মধ্যে ডুবে আছে। শুধু আকাশের তারার প্রতিবিম্বে জলতলটুকু অনুভব করা যাচ্ছিল। চার পাড় বেরিয়ে বন্যলতা জালে আচ্ছন্ন বড় বড় গাছগুলিকে বিকট দৈত্যের মতো মনে হচ্ছিল। চারিদিকে অন্ধকার থমথম করছে। দিঘিটার দীর্ঘ দিকের মধ্যস্থলে শ্যামলের প্রকাণ্ড বাধা ঘাট, প্রথমেই সুপ্রশস্ত চত্বর, তারই কোল থেকে নেমে গিয়েছে জলগর্ভ। সিঁড়ির দুই পাশে দুটি রানা, একদিকের রানা ভেঙে পাশেরই খাদে নেমে গিয়েছে। ঘাটের চত্বরটির মধ্যস্থলে তিনজন আশ্রয় নিয়েছিল। একপাশে সাইকেল তিনখানা পড়ে আছে। ছোট একটি শতরঞ্জি রমেন্দ্রবাবুর গাড়ির পিছনে গুটানো ছিল, সেইখানা পেতে রমেন্দ্রবাবু বসেছিলেন। পাশেই সুরেশবাবু আকাশের দিকে চেয়ে শুয়ে আছেন। রজতবাবু শুধু চত্বরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। সুরেশবাবু বললেন, সাবধানে পায়চারি করবেন রজতবাবু, অন্যমনস্ক হয়ে খাদের ভিতরে গিয়ে পড়বেন না যেন। দেখছেন তো খাদটা? হাতের টর্চটা টিপে রজতবাবু বললেন, দেখেছি। আলোকধারাটা সেই গভীর গর্ভে তিনি নিক্ষেপ করলেন। সুগভীর খাদটার গর্ভদেশটা আলোকপাতে যেন হিংস্র হাসি হেসে উঠল। রজতবাবু বললেন, এর মধ্যে পড়লে আর নিস্তার নেই। ভাঙা ডানার ইটের ওপর পড়লে হাড় একেবারে চূর চূর হয়ে যাবে। তিনি এদিকে সরে এসে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। আলো নিববার পর অন্ধকারটা যেন নিবিড়তর হয়ে উঠল। ওদিকে পশ্চিম দিক প্রান্তে মধ্যে মধ্যে বিদ্যুৎ দীপ্তি চকিত হয়ে উঠছিল। সুরেশবাবু নীরবতা ভঙ্গ করে বললেন, কে কি ভাবছেন বলুন তো? রমেন্দ্রবাবু বাধা দিয়ে বললেন, ওদিকে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে বলে বোধ হচ্ছে, কি বলুন তো? সঙ্গে সঙ্গে একটা টর্চের শিখা দিঘির বুক উজ্জ্বল করে তুলল। রজতবাবু বললেন, ওই। রমেন্দ্রবাবু বললেন, ওপারে জলের ধারে লম্বা মতো মানুষের মতো কি একটা ঘুরে বেড়াচ্ছিল বোধ হলো। সুরেশবাবু হেসে বললেন, দিঘির গর্ভে কোনো অশ্রান্ত প্রেতাত্মা হয়তো, কিংবা বাহাদুরপুরের লাঠিয়ালের কেউ। রজতবাবু বললেন, সে হলে তো মন্দ হয় না, একটা অ্যাডভেঞ্চার হয়, সময় কাটে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কিছু হলে যে বিপদ। যাদের সঙ্গে কথা বলা চলে না মশাই, সাপ বা জানোয়ার। ওটা কি? সঙ্গে সঙ্গে তার বাহাতের টর্চটা জ্বলে উঠল। ডান হাত তখন পিস্তলের গোড়ায়। সচকিত আলোয় দেখা গেল সেটা একগাছা দড়ি। সুরেশবাবু বললেন, গুড লাক। রজ্জুতে সর্পভ্রমে লজ্জা আছে, বিপদ নেই, কিন্তু সর্পে রজ্জুভ্রম প্রাণান্তকর। সকলেই হাসলেন, কিন্তু সে হাসি মৃদু মন্থর। আনন্দ যেন জমাট বাঁধছিল না। আবার সকলে নীরব। অকস্মাৎ দিঘির ওদিকের কোণে জল আলোড়িত হয়ে উঠল। শব্দে মনে হয় কেউ যেন জল ভেঙে চলেছে। টর্চের আলো অতি দূর পর্যন্ত যায় না। আলোকধারার প্রান্তমুখ অন্ধকার সুনিবিড় হয়ে উঠে কিছু দেখা গেল না। রমেন্দ্রবাবু বললেন, এখনো বলেন আমার ভ্রম? সুরেশবাবু কথার উত্তর দিলেন না। তিনি নিবিষ্ট চিত্তে শব্দটা লক্ষ্য করছিলেন। শব্দটা নীরব হয়ে গেল। সুরেশবাবু আরও কিছুক্ষণ পর বললেন, ভ্রমই বোধ হয়, জলচর কোনো জীবজন্তু হবে। গরম বাতাসের প্রবাহটা ধীরে ধীরে বন্ধ হয়ে চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতায় ভরে উঠেছে। সুরেশবাবু আবার নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন, না, শুধু রমেন্দ্রবাবুকে দোষ দেব কেন? আমরা সকলেই ভয় পেয়েছি, সিগারেট খাওয়া পর্যন্ত ভুলে গেছি মশাই। নিন, একটা সিগারেট খাওয়া যাক। রজতবাবু বললেন, না মশাই, একেই আমি অভ্যস্ত নই,
তার উপরে খালি পেটে শুকনো গলায় সহ্য হবে না। থাক, আসুন তবে রমেনবাবু, আমরা দুজনেই। ও কি? মানুষের মৃদু কণ্ঠস্বরে তিনজনেই চকিত হয়ে উঠলেন। কে যেন আত্মগতভাবে মৃদু স্বরে বলছে, তারা তারা তারাচরণ এখানেই তো ছিল, কোথা গেল? রজতবাবুর হাতের টর্চটা প্রদীপ্ত রশ্মি শিখায় জ্বলে উঠল। রমেনবাবু ত্রস্ত স্বরে বললেন, এদিকে এদিকে, ভাঙা রানাটার পাশে জলের ধারে, ওই ওই। কিন্তু দপদপ করে জ্বলছে কি? চোখ কি? ওই ওই। দীর্ঘ রশ্মিধারা ঘুরল। সঙ্গে সঙ্গে সুরেশবাবুর টর্চটাও প্রদীপ্ত হয়ে উঠল। জলের ধারে দীর্ঘাকৃতি মনুষ্য মূর্তি দাঁড়িয়েছিল। আলোক ছটার আঘাতে চকিত হয়ে রশ্মির উৎস লক্ষ্য করে মুখ ফিরালো। রমেনবাবু অস্ফুট চিৎকার করে পড়ে গেলেন। সুরেশবাবুর হাতের টর্চটা নিভে গিয়েছিল। অদ্ভুত, অতি ভীতিপ্রদ সে মূর্তি। দীর্ঘ বিবর্ণ চুল, দীর্ঘ দাড়িগোঁফ, সমস্ত মুখখানা আচ্ছন্ন। অস্বাভাবিক দীর্ঘ কৃষ্ণবর্ণ দেহখানা কর্দম লিপ্ত। কোটরগত জ্বলন্ত চোখ দুটিতে আলো পড়ে ঝকঝক করছিল। সে মূর্তি ধরণীর সর্বমাধুর্য বর্জিত। মাটির জগতের বলে বোধ হয় না। রজতবাবু স্তম্ভিত হয়ে গেলেন। তবুও তিনি কয়েক পদ অগ্রসর হয়ে প্রশ্ন করলেন, কে? কে তুমি? উত্তর দাও, কে তুমি? নিথর নিস্তব্ধ মূর্তির পেশিগুলো ঈষৎ চঞ্চল হয়ে উঠল। একটা অদ্ভুত ভঙ্গিতে অধর রেখা ভিন্ন হয়ে গেল। সে ভঙ্গিমা যেমন হিংস্র তেমনি ভয়ঙ্কর। রজতবাবু আকাশ লক্ষ্যে পিস্তলটার ঘোড়া টিপলেন। সুগভীর গর্জনে নিবিড় অন্ধকার চমকে উঠল। বৃক্ষ নিরাশ্রয়ী পাখির দল কলরব করে উঠল। সঙ্গে সঙ্গে অদ্ভুত আর একটা গর্জনে চারিদিক কেঁপে উঠল। একটা বিকট হিংস্র গর্জন করে সে বিকট মূর্তি লাফ দিয়ে ছুটে আসলো। সে মূর্তি তখন জানোয়ারের চেয়ে হিংস্র, উন্মত্ত। রজতবাবুর বাঁ হাতের টর্চটা হাত থেকে পড়ে গেল। ডান হাতে পিস্তল কাঁপছিল। অন্ধকারের মধ্যে গুরুভার কিছু পতনের শব্দের সঙ্গে সঙ্গে আহত পশুর মতো একটা আর্তনাদ ধ্বনিত হয়ে উঠল। রজতবাবু বললেন, সুরেশবাবু, শিগগিরই টর্চটা জ্বালুন, আমারটা কোথায় পড়ে গেছে। সুরেশবাবুর আলোটা জ্বলে উঠল। রজতবাবু বললেন, এখানে আসুন, খাদের মধ্যে। খাদের মধ্যে আলোকপাত করতেই রজতবাবু বললেন, মানুষই, কিন্তু মরে গেছে বোধ হয়, ঘাড় নিচু করে পড়েছে, ঘাড় ভেঙে গেছে। সুরেশবাবু ঝুঁকে পড়ে দেখে শিহরিত হয়ে উঠলেন। ভগ্ন ইটের স্তূপের মধ্যে হতভাগ্যের মাথাটা অর্ধপ্রথিত হয়ে গিয়েছে। যন্ত্রণার আক্ষেপে ঊর্ধ্ব মুখের সমস্ত দেহখানা কেঁপে কেঁপে উঠছিল। উপর থেকে রমেন্দ্রবাবু সভয়ে তাকে প্রশ্ন করলেন, কে? ও কি? কিসের শব্দ? ক্ষণিক মনোযোগ সহকারে শুনে সুরেশবাবু বললেন, গাড়ি, গরুর গাড়ির শব্দ। গন্তব্য থানায় পৌঁছাতে বেজে গেল রাত 12টা। তিনটি বন্ধুই নীরব, একটা বিষণ্ণ আচ্ছন্নতার মধ্যে যেন চলাফেরা করছিলেন। শবদেহটা গাড়িতে বোঝাই হয়ে এসেছিল। সেটা নামানো হলে রজতবাবু সাব ইন্সপেক্টরকে বললেন, লোকটাকে এখানকার কেউ চিনতে পারে কিনা দেখুন তো। মুখ আবরণ মুক্ত করে দারোগা চমকে উঠলেন। রজতবাবু প্রশ্ন করলেন, চেনেন আপনি? না, কিন্তু এ কি মানুষ? জমাদার পাশে দাঁড়িয়েছিল, সে বলল, আমি চিনি স্যার, এ একজন দ্বীপান্তরের আসামি। আজ দিন 10 খালাস হয়ে বাড়ি এসেছে। সেদিন এসেছিল থানায় হাজিরা দিতে, বাহাদুরপুরের লোক, নাম কালী বাগদি। বেশ, তাহলে রিপোর্ট দেখো। একটা গামছায় বাঁধা কোমরে ওর কতকগুলি কি ছিল, সেগুলো কি? অনুসন্ধানে বেরোলো একখানা কাপড়, একটা ছোট ঘড়ি, কয়েকখানা কাগজ। কাগজগুলি একটা মোকদ্দমার নথি ও রায়। নথিগুলিতে বহরমপুরের জেলের ছাপ মারা, জেল গেটে জমা ছিল। সঙ্গে একখানা চিঠি, হাইকোর্টের কোনো উকিলের লেখা। এই রকম দণ্ডাদেশের গুরুত্ব বৃদ্ধির জন্য আপিল করা অস্বাভাবিক ও আমাদের ব্যবসার পক্ষে ক্ষতিজনক, সেই জন্যই ফেরত পাঠানো হলো। রজতবাবু নথিটা পড়ে গেলেন। সেশনস কোর্টের নথি। 1908 সালের 5 নম্বর খুনি মামলার ইতিহাস। সম্রাট বাদী, আসামি কালীচরণ বাগদি।
অভিযোগ, আসামি তার পুত্র তারাচরণ বাগদিকে হত্যা করেছে। সাক্ষী 3 জন। প্রথম সাক্ষী মোবারক মোল্লা। এই ব্যক্তি বাহাদুরপুরের নানকাদার অবস্থাপন্ন ব্যক্তি। এই ব্যক্তিকে সরকার পক্ষের উকিল প্রশ্ন করেন, কালীচরণ বাগদিকে আপনি চেনেন? উত্তর, হ্যাঁ, এই আসামি সেই লোক। কি প্রকৃতির লোক কালীচরণ? দুর্ধর্ষ লাঠিয়াল। আপনার সঙ্গে কি কালীচরণের কোনো ঝগড়া আছে? না, সে আমার ওস্তাদ, আমি তার কাছে লাঠি খেলা শিখেছি। তারাচরণ বাগদিকে আপনি জানতেন? হ্যাঁ, ওস্তাদ কালীচরণেরই ছেলে সে। আচ্ছা, এটা কি ঠিক যে কালীচরণ তারাচরণকে ভালো দেখতে পারত না? না, তবে ছেলেবেলায় তারাচরণ খুব রুগ্ন ছিল বলে ওস্তাদের ছেলেতে মন উঠত না। বলতো, বেটা ছেলে যদি বেটা ছেলের মতো না হয় তবে সে ছেলে নিয়ে করব কি? তারপর বরাবরই তো সেই রকম ভাব ছিল না। তারাচরণ 12-13 বছর বয়স থেকে সেরে উঠে জোয়ান হতে আরম্ভ হলে ওস্তাদের চোখের মণি হয়ে উঠেছিল সে। কালীচরণ কি তারাচরণকে আখড়ায় মারত না? হ্যাঁ, ভুল করলে ওস্তাদের হাতে কারো রেহাই ছিল না, নিজের ছেলে বলে দাবির উপর। থাকো কথা। আচ্ছা, আপনি জানেন কুলির ঘাঁটিতে রাত্রে পথিক খুন হয়? জানি, শুনেছি বহুকাল থেকে। বোধহয় 100 বছর ধরে এ কাণ্ড চলে আসছে। কারা এসব করে জানেন? না, শোনেননি? বহুজনের নাম শুনেছি। আপনাদের গ্রামের বাগদিদের নাম, এই কালীচরণ তার পূর্বপুরুষ, এদের নাম শুনেছেন কি? শুনেছি। সরকার পক্ষের উকিল সাক্ষীকে জেরা করতে ইচ্ছা করেন না। দ্বিতীয় সাক্ষী এলোকেশী বাগদি, মৃত তারাচরণ বাগদির স্ত্রী, বয়স 18 বছর। প্রশ্ন, এই আসামি কালীচরণ তোমার শ্বশুর? হ্যাঁ। আচ্ছা বাপু, তোমার স্বামীর সঙ্গে কি তোমার শ্বশুরের ঝগড়া ছিল? না। কখনো ঝগড়া হতো না? ঝগড়া হতো বই কি, কতদিন টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো, কিন্তু তাকে ঝগড়া বলে না। কিসের টাকা পয়সা নিয়ে ঝগড়া? খুনের, ডাকাতির। আমার শ্বশুর আমার স্বামী মানুষ মারত, ডাকাতিও করত। কেমন করে জানলে তুমি? বাড়িতে শাশুড়ির কাছে শুনেছি, আমার স্বামীর কাছে শুনেছি, এদের বাপ বেটার কথাবার্তায় বুঝেছি, আর কতদিন রক্তমাখা টাকা গয়না জলে ধুয়ে পরিষ্কার করেছি। তোমার স্বামী তারাচরণকে কে খুন করেছে জানো? জানি, আমার শ্বশুর খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। বিচারক প্রশ্ন করেন, তুমি নিজের চোখে খুন করা দেখেছ? হ্যাঁ হুজুর, সমস্তই দেখেছি। বিচারক আদেশ করেন, কি দেখেছ তুমি? আগাগোড়া বলো দেখি। সরকার পক্ষের উকিলকে প্রশ্ন জিজ্ঞাসা বন্ধ করতে আদেশ দেওয়া হলো। সাক্ষীর উক্তি, হুজুর, শ্রাবণ মাসের প্রথমেই বাপের বাড়ি গিয়েছিলাম। শ্রাবণের 27-এ আমার ছোট বোনের বিয়ে ছিল। আমার স্বামী 25 তারিখে সেই বিয়ের নেমন্তন্নে এখানে আমার বাপের বাড়িতে আসে। আরও অনেক কুটুম্ব স্বজন এসেছিল, জাত বাগদি আমরা, সকলেই আমাদের লাঠিয়াল। আর ছোট জাতের আমোদ আহ্লাদ হলে মদ হলো হুজুর প্রধান জিনিস। বড় বড় সব জোয়ান দিবারাত্র মদ খেয়েছে আর ঘাঁটি খেলা খেলেছে। বিচারক প্রশ্ন করেন, ঘাঁটি খেলা কি? হুজুর, ডাকাতি করতে গিয়ে যেমন লাঠি খেলে, গেরস্ত ঘর চড়াও করে বাইরের লোককে আটকে রাখে, সেই খেলার নাম ঘাঁটি খেলা। এই খেলা খেলতে আমার স্বামীর সঙ্গে দাদার ঝগড়া হয়। তিনি 3 বার আমার দাদার ঘাঁটি ভেঙে দিয়ে বলেছিলেন, এ ছেলে খেলা ভালো লাগে না বাপু। মনের রাগে দাদা সে রাত্রে খাবার সময় আমার স্বামীর কুলের খোঁটা তুলে অপমান করে। আমার ননদ নিচ জাতের সঙ্গে বেরিয়ে গিয়েছিল, সেই নিয়ে কুলের খোঁটা। স্বামী আমার তখন উঠে পড়ে সেখান থেকে চলে আসে, আমার সঙ্গে দেখা করেনি হুজুর, তাহলে আমি সেই অন্ধকার বাদল রাত্রে বেরুতে দিতাম না। আমি যখন খবর পেলাম তখন সে বেরিয়ে চলে গেছে। আমিও আর থাকতে পারলাম না, থাকতে ইচ্ছাও হলো না। যে মরদ স্বামীর জন্য আমার সমবয়সীরা আমাকে হিংসে করত, তার অপমান আর সহ্য হলো না। আর আমাকে সে যেমন ভালোবাসত। সাক্ষী এই স্থলে কেঁদে ফেলে। কিছুক্ষণ পর আত্মসম্বরণ করে আবার বলল, অন্ধকার বাদল রাত্রি সেদিন,
কোলের মানুষ নজর হয় না, এমনি অন্ধকার পিছল পথ, বারবার পা পিছলে পড়ে যাচ্ছিলাম। গ্রামের বাইরে এসে আমি চিৎকার করে ডাকলাম, ওগো ওগো। ঝিপঝিপ করে বৃষ্টির শব্দ আর বাতাসের গোঙানিতে সে শব্দ বোধহয় শুনতে পাইনি। শুনলে দাঁড়াতো হুজুর, তবে আমি তার গলা শুনতে পাচ্ছিলাম। বাতাসটা সামনে থেকে বইছিল, সে গান করতে করতে যাচ্ছিল। বাতাসে সে গান পিছু দিকে ভেসে ভেসে আসছিল। সাক্ষী আবার নীরব হলো। কিছুক্ষণ পর সাক্ষী আবার আরম্ভ করলো। আমি প্রাণপণে তাড়াতাড়ি যাবার চেষ্টা করলাম, কিন্তু পথ পিছল, তাড়াতাড়ি চলবার উপায় ছিল না। সামনে থেকে জলের ফোঁটা কাটার মতো মুখে চোখে বেঁধছিল। হঠাৎ একটা চিৎকারের শব্দ কানে পৌঁছল, বাবা বাবা। শেষটা আর শুনতে পেলাম না। চিনতে পারলাম এই আমার স্বামীর গলা। ছুটে এগিয়ে যেতে গিয়ে পথে পড়ে গেলাম। উঠে একটু দূরে এগিয়ে যেতে দেখি একজোড়া আংড়ার মতো চোখ ধকধক করে জ্বলছে। এই চোখ দেখে চিনলাম সে আমার শ্বশুর। আমার শ্বশুরের চোখের তারা বিড়ালের চোখের তারার মতন খয়রা রঙের। সে চোখ আধারে জ্বলে। অন্ধকারের মধ্যে চলে চলে তখন অন্ধকার সয়ে গিয়েছিল। আমি তখন দেখতেও পাচ্ছিলাম। দেখলাম আমার শ্বশুর একটা মানুষকে কাঁধে ফেলে আখড়াইয়ের দিঘির পাড় দিয়ে নেমে গেল। বুক ফেটে কান্না এলো, কিন্তু কাঁদতে পারলাম না। গলা বন্ধ হয়ে গিয়েছিল, চোখে যেন আগুন জ্বলছিল। আমিও তার পিছু নিলাম। সাক্ষীকে বাধা দিয়ে বিচারক প্রশ্ন করলেন, তোমার ভয় হলো না? সাক্ষী উত্তর দিল, আমরা বাগদির মেয়ে, আমাদের মরদে খুন করে, আমরা লাশ গায়েব করি হুজুর, আমরা লাশ গায়েব করি হুজুর। আমার হাতে যদি তখন কিছু থাকতো তবে ওই খুনেকে আমি ছাড়তাম না। সাক্ষী অকস্মাৎ উত্তেজিত হয়ে কাঠগড়া থেকে বেরিয়ে আসামিকে আক্রমণের চেষ্টা করে। তাকে ধরে ফেলা হয়। তার উত্তেজিত অবস্থা দেখে সেদিনকার মতো বিচার স্থগিত রাখতে আদেশ দেওয়া হয়। সাক্ষী কিন্তু বলে যে সে বলতে সমর্থ এবং সে আর এরকম আচরণ করবে না। সে বলল, দিঘির গর্ভে দেহটাও পুঁতে দিল সে, আমি দেখলাম। তখন পশ্চিম আকাশে কাস্তের মতো এক ফালি চাঁদ মেঘের আড়ালে উঠেছিল। অন্ধকার খানিকটা পরিষ্কার হয়ে এসেছে। সেই আলোতে পরিষ্কার চিনতে পারলাম এ খুনি আমার শ্বশুর। সে বাড়ির দিকে হনহন করে চলে গেল। আমি পিছু ছাড়ি নাই। বাড়ি এসে লাফ দিয়ে পাঁচিল ডিঙিয়ে সে বাড়ি ঢুকলো। আমি দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরেই কে বুক ফাটিয়ে কেঁদে উঠল। চিনলাম সে আমার শাশুড়ির গলা, কিন্তু একবার কেঁদেই চুপ হয়ে গেল। এই অসময়ে আসামি বাধা দিয়ে বলে উঠল, আমি তার মুখ চেপে ধরেছিলাম, আর এই সাক্ষী সাবুতের দরকার নেই, আমি কবুল খাচ্ছি। আমি আমার ছেলেকে খুন করেছি। হুকুম পেলে আমি সবই বলে যাই। বিচারক এরকম ক্ষেত্রে বিবেচনা করে আসামিকে স্বীকারোক্তি করবার আদেশ দিলেন। আসামি বলে গেল, হুজুর, আমরা বাগদি, আমরা এককালের নবাবের পল্টনে কাজ করতাম। আজও আমাদের কুলের গরম লাঠির ঘায়ে, বুকের ছাতিতে। কোম্পানির আমলে পল্টনের কাজ যখন গেল তখন থেকেই আমাদের এই ব্যবসা। হুজুর, চাষ আমাদের ঘেন্নার কাজ। মাটির সঙ্গে কারবার করলে মানুষ মাটির মতোই হয়ে যায়। মাটি হলো মেয়ের জাত। জমিদার বাড়িতে এককালে আমাদের আশ্রয় হতো, কিন্তু কোম্পানির রাজত্বে, থানা পুলিশের জবরদস্তিতে তারাও সব একে একে গেল। যারা টিকে থাকলো তারা শিং ভেঙে ভেড়া ভালো মানুষ হয়ে বেঁচে রইল। মোট মাথায় করতে হয়, জুতো খুলেও দিতে হয় হুজুর। তাই আমরা এই পথ ধরি। আজ 4 পুরুষ ধরে আমরা এই ব্যবসা চালিয়ে চলেছি। জমিদারের লোকদিগিরি, লোক দেখানো পেশা ছিল আমাদের। রাত্রির পর রাত্রি চামড়ার মতো পুরো অন্ধকারে গা ঢেকে কুলির ঘাটিতে উঁত পেতে বসে থেকেছি। মদের নেশায় মাথার ভেতরে আগুন ছুটত। সে নেশা ঝিমিয়ে আসতে সময় পেত না। পাশেই থাকতো মদের ভাঁড়, সেই ভাঁড়ে চুমুক দিতাম। অন্ধকারের মধ্যে পথিক দেখতে পেলে বাঘের মতো লাফ দিয়ে উঠতাম। হাতে থাকতো ফাবড়া, শক্ত বাঁশের 2 হাত লম্বা লাঠি। সেই লাঠি ছুটতাম মাটির কোল ঘেঁষে। সাপের মতো গোঙাতে গোঙাতে সে লাঠি ছুটে গিয়ে পথিকের পায়ে লাগলে আর নিস্তার ছিল না, তাকে পড়তেই হতো। তারপর একখানা বড় লাঠি তার ঘাড়ের ওপর দিয়ে চেপে দাঁড়াতাম, আর পা দুটো ধরে দেহটাকে উল্টে দিলেই ঘাড়টা ভেঙে যেত। এমন সময় একজন জুড়ি অজ্ঞান হয়ে পড়ায়
সেদিনকার মতো আদালত বিচার বন্ধ রাখতে আদেশ দিলেন। পরদিন বিচারক ও জুরিগণ আসন গ্রহণ করতেই আসামি বলতে আরম্ভ করল, কত মানুষ যে খুন করেছি তার হিসাব নেই। সে সময় কোনো কথা কানে আসে না হুজুর। তাদের কাতরানি যদি সব কানে আসতো, মনে থাকতো হুজুর, তাহলে সত্যি পাথর হয়ে যেতাম। শুধু মনে পড়ে 2টি দিনের কথা, যেদিন আমার বাপের কাছে হাতে খড়ি নিই, আর আমি আমার ছেলে তারাচরণকে যেদিন হাতে খড়ি দিই। এই 2 দিনের কথা মনে আছে। সরল বাঁশের কোড়ার মতো দীঘল কাঁচা জোয়ান তখন তারাচরণ। অন্ধকার রাত্রে শিকারের গলায় দাঁড়িয়ে বললাম, দে, পা দুটো ধরে ঘাড়টা ঘুরিয়ে দে। সে থরথর করে কেঁপে ফুপিয়ে কেঁদে উঠল। আমি শিকার শেষ করলাম, কিন্তু মনটা সেদিন হিম হয়ে গেল। মনে পড়ে গেল, প্রথম দিন আমিও এমনি করে কেঁদেছিলাম। তারপর হুজুর, অভ্যেসে সব হয়। ক্রমে ক্রমে তারা হয়ে উঠল আমার গুলিবাগ, পালকের মতো পাতলা গা, পাথরের মতো শক্ত ছাতি। শিকার পথের উপর পড়লে আমি যেতে না যেতেই সে কাজ শেষ করে রাখত। ঘটনার দিন হুজুর। আসামি নীরব হলো। সে পানীয় জল প্রার্থনা করল। জল পান করে সে বলল, সেদিনের সে ভুল তারাচরণের, আমার ভুল নয়। তবে সে আমার ভাগ্যের দোষ, আর নয়তো যাদের খুন করেছি তাদের অভিসম্পাতের ফল। তবে এ হবে আমি জানতাম। আমার বাবা বলছিল, আমাদের বংশ থাকবে না, নির্বংশ হতে হবে। আবার আসামি নীরব হলো। আসামি কাতর হয়ে পড়েছে বিবেচনা করে আদালত কিছুক্ষণ সময় দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু আসামি তা চায় না। সে বলল, আর শেষ হয়ে গেছে হুজুর, তবে আর একটু জল। পুনরায় জল পান করে সে বলে গেল, সেদিন তার আর আসবার কথা নয় হুজুর। কুটুমবাড়ির বিয়ের নেমন্তন্নে গিয়ে বিয়ের রাত্রেই সে চলে আসবে, এ ধারণা আমি করতে পারি নাই হুজুর। সেদিন অন্ধকার রাত্রি, ছিপছিপ করে বাদলও নেমেছিল। আমার বৌমার কাছে শুনেছেন, আমার চোখ অন্ধকারে বেড়ালের মতো জ্বলে। আমার চোখেও আমি সেদিন ভালো দেখতে পাচ্ছিলাম না, সর্বাঙ্গ ভিজে হিম হয়ে যাচ্ছিল। আমি ঘন ঘন মদের ভারে চুমুক দিচ্ছিলাম। 2 প্রহর রাত পর্যন্ত শিকার না পেয়ে বিরক্ত হয়ে উঠে আসছি। এমন সময় কার গানের খুব ঠান্ডা আওয়াজ শুনতে পেলাম। বাতাস বইছিল আমার দিক থেকে। আওয়াজটা বাতাস ঠেলে উজানে ঠিক আসছিল না। সেদিন হাতে পয়সা করে কিছু ছিল না। মানুষের সাড়া পেয়ে মদের ভারে চুমুক মেরে অসভ্যের মতো লাফিয়ে উঠে দাঁড়ালাম। অন্ধকারে চলন্ত মানুষ নড়ছিল। মারলাম ফাবড়া, লাশ পড়ল। চিৎকার করে সে কি বললে কানে এলো না। ছুটে গিয়ে গলায় লাঠি দিয়ে উঠে দাঁড়াবো, শুনলাম, বাবা, বাবা, আমি। কথাটা কানেই এলো, কিন্তু মনে গেল না। তার গলা আমি চিনতে পারলাম না। লাঠির উপর দাঁড়িয়ে বললাম, এ সময় বাবা সবাই বলে। আসামি নীরব হলো। সে আবার বলল, পেয়েছিলাম 6 পয়সা আর তার কাপড়খানা। আবার সে নীরব হলো, কিন্তু মিনিট খানেকের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ল। রায়ে বিচারক দণ্ডাদেশের পূর্বে লিখেছিলেন, যুগ যুগান্তরের সাধনায় মানুষ ঈশ্বরকে উপলব্ধি করে ন্যায় অন্যায়ের সীমারেখা নির্দেশ করেছেন। তার নামে সৃষ্টি ও সমাজের কল্যাণে অন্যায় ও পাপের বোধ হেতু দণ্ডবিধির সৃষ্টি হয়েছে। ঈশ্বরের প্রতিভূ স্বরূপ বিচারক সেই বিধি অনুসারে অন্যায়ের শাস্তি বিধান করে থাকেন। এই ব্যক্তির যে অপরাধ, বর্তমান রাষ্ট্রতন্ত্রের দণ্ডবিধিতে তার যোগ্য শাস্তি নেই। এক্ষেত্রে একমাত্র চরম দণ্ডই বিধি। আমার স্থির বিশ্বাস, সেই জন্যই সমগ্র বিশ্বের অদৃশ্য পরিচালক তার দণ্ডবিধান স্বয়ং করেছেন। চরম দণ্ড এক্ষেত্রে সে গুরুদণ্ডকে লঘু করে দেবে। ঈশ্বরের নামে বিচারকের আসনে বসে তার অমোঘ বিধানকে লঙ্ঘন করতে পারলাম না। রায় শেষ হয়ে গেল। 3 জনেই নির্বাক হয়ে বসে রইলেন। মনের বিচিত্র চিন্তাধারার পরিচয় বোধহয় প্রকাশ করবার শক্তি কারো ছিল না। অকস্মাৎ রমেন্দ্রবাবু বললেন, একটা কথা বলবো সুরেশবাবু। মৃদু স্বরে সুরেশবাবু বললেন, বলুন।
পুলিশ এক্সিকিউটিভ আপনারা দুজনেই তো এখানে রয়েছেন, দেহটা আর মর্গে পাঠাবেন না, এই আখড়াইয়ের দিঘির গর্ভেই ওকে শুয়ে থাকতে দিন।